নওশাদ সিদ্দিকী বলেছেন সংশোধনী ওয়াকফ আইনের মুখ্যমন্ত্রী যদি বিরোধিতাই করেন তাহলে তিনি সুপ্রিম কোর্টের নিচে গিয়ে কেস কোনো করছেন না। সেই বিষয়ে কি বলবেন? নওশাদ কি জানে না মহুয়া মৈত্র কেস করেছে? নওশাদ কি জানে না হুমায়ুন কবির কেস করেছে? নওশাদ কি জানে না? না জানলে আপনার চ্যানেলের মাধ্যমে ওকে জানিয়ে দেবেন যে শুধু বাংলার থেকে প্রায় আমার কাছে যা খবর আছে 53টা কেস ওয়াকফ বিলের এগেনস্টে ফাইল হয়েছে সুপ্রিম কোর্টে, যারা সকলে আমি দায়িত্ব নিয়ে বলছি তৃণমূল কংগ্রেসের পদাধিকার। তো নওশাদ কি জানে না? নওশাদ হচ্ছে একটা দলের একমাত্র বিধায়ক, একমাত্র নেতা। ওদের দলে তো আর কে আছে কেউ জানে না, খায় না মাথায় দেয়। তাই নওশাদ হয়তো নাও জানতে পারে, তাই ও নিজে গিয়ে করেছে। মহুয়া মৈত্রর কেস চলছে, হুমায়ুন কবিরের কেস চলছে, আরও 53 জন তৃণমূল কংগ্রেসের পদাধিকাররা কেস করেছে। স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছেন আমি বাংলায় ইসলাম বিরোধী এই ওয়াকফ বিল লাগু হতে দেব না। মুখ্যমন্ত্রী যে দলের নেত্রী তৃণমূল কংগ্রেসের সব সাংসদরা সংসদে এই ওয়াকফ বিলের বিরোধিতা করেছে, ওয়াকফ বিলের বিরুদ্ধে ভোট দিয়েছে। এরপরে নওশাদ যদি বলে যে কেন তৃণমূল কংগ্রেস করছে না, তাহলে আমার মনে হয় নওশাদ মূর্খের স্বর্গে বাস করছে। আমরা দেখলাম যে রিপাবলিক বাংলার ময়ূক রঞ্জন ঘোষ মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী নিজেই নাকি ফেক নিউজ ছড়াচ্ছেন। এ বিষয়ে কি বলবেন? এবং ময়ূককে নিয়ে আমি কি বলবো, একটা সাংবাদিক, আহা বেচারা, ওকে নিয়ে আমি কি বলবো। ও বারংবার বলে আমি মৃত্যুর সাথে লড়াই করে সাংবাদিকতায় ফিরে এসেছি, কিন্তু ওর মৃত্যুর সাথে লড়াইটা হচ্ছে দুই বন্ধুর সাথে বসে মদ্যপান করছিল, তারপর বাড়ি ফেরার সময় যে বাইকটা চালাচ্ছিল সেও মাতাল, পেছনে ও বসেছিল ও মাতাল, দুজনে আছাড় খেয়ে মাথা ফেটেছিল, বহুদিন বাড়িতে শুয়েছিল, আইসিইউতে ছিল, সার্জারি হয়েছিল, তারপর আবার সাংবাদিকতায় ফিরে এসছে। ময়ূক, আমি মিডিয়ার সামনে বলছি, ময়ূক আমার সাথে টিউশনি পড়তো, আর যখন আমার সাথে টিউশনি পড়তো তখন যাদবপুরে ও এসএফআই করতো। তো বিজেপির আর সিপিএমের পলিসি অনুযায়ী যে বাম সেই এখন রাম, ঠিক ওই একই পলিসিভাবে ময়ূক আগে এসএফআই করতো যাদবপুরে, এখন হয়েছে বিরাট বড় সনাতনী, ওর দাদা 3 বাটি অধিকারীর মতো। আর একজন সঞ্চালক যদি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই সব কথা বলে, তো আমি ময়ূককে একটাই কথা বলবো, বাংলার মানুষের কাছে যে রিপাবলিক বাংলা একসময় 1 নম্বর চ্যানেলে প্রায় চলে গেছিল, এখন শুনছি 4 নম্বরে চলে এসছে, কারণ মানুষও বুঝে গেছে এই একমাত্র একটা চ্যানেল যারা চোখে চোখ রেখে মিথ্যে কথা বলে। আর কিছু বলবো না। আমি বুঝি তোমাদের মাইনে সেক্টর 5-এর একটা অফিস থেকে হয়, তোমাদের অ্যাপ্রিসিয়েশনও সেক্টর 5-এর একটা অফিস থেকে হয়, আর তোমার মালিক গোস্বামী সাহেব তার মাইনেও দিল্লির একটা অফিস থেকে হয়। তো আমি বুঝি, তোমাদের কাজ তোমরা করে যাও, মানুষ যাদের ভোট দেয় তাদের দেয়। মুর্শিদাবাদ কাণ্ডের ক্ষতিপূরণ নিয়ে দিলীপ ঘোষ মন্তব্য করেছেন, একদম কোট অ্যান্ড কোট, মমতা নাকি যোগীর পায়ের যোগ্য হতে পারবে না। তো সেই বিষয়ে আপনি কি বলবেন? যোগী মানে কে যোগী? ওই ছোট ফ্যানটা? আমি জানি না কোন যোগীর কথা হচ্ছে। দিদি কালকে বলে দিয়েছেন যে ও যোগী না, ও ভোগী। ওনার নাম, যদি আপনি সেই যোগীরই কথা বলেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, ওনার ভালো নাম হচ্ছেন অজয় মোহন বিস্ত। উনি মুখ্যমন্ত্রী হওয়ার আগে, আমি সংবাদ মাধ্যমের সামনে বলছি, ওনার নামে 26টা ক্রিমিনাল কেস ছিল। 26টা ক্রিমিনাল কেস ছিল ওনার নামে, যেগুলো এখন সব দামাচাপা পড়ে গেছে। তো বিজেপিতে সব ওই গোয়াল ঘরে তো সব ক্রিমিনালরাই আছে না। তো আমাদের এই বাংলায় গণতন্ত্র আছে, এই বাংলায় বুলডোজার চলে না, এই বাংলা ধর্ম নিরপেক্ষ, এই বাংলায় আমরা সবাই মিলেমিশে থাকি। আর দিলীপ ঘোষকে বলবো যে বড় বড় কথা বলে লাভ কি? শুনলাম তো আপনার নাকি আগামীকাল বিয়ে, তাই আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু বঙ্গ বিজেপি শুনছি আপনার বিয়েতে বাধা দিচ্ছে, কেন দিচ্ছে জানি না। মানুষ তো যে কোনো সময় প্রেম করে বিয়ে করতেই পারে, সেই ব্যক্তি স্বাধীনতা তো থাকা উচিত, পার্টি কেন বাধা দেবে? তো ঠিক আছে, আপনি যদি পার্টির কথা শোনেন তাহলে তো হবে না বিয়ে, আর যদি না শুনে আপনি বিয়ে করেন তাহলে আমার তরফ থেকে একরাশ শুভেচ্ছা রইল। ভালো থাকুন, আপনার বৈবাহিক জীবন ভালো কাটুক। আর আপনাকে যারা লাথি মেরে আন্দামানে পাঠিয়ে দিয়েছিল, তারপরে আপনার জেতা সিট মেদিনীপুর থেকে আপনাকে যারা লাথি মেরে আসানসোলে পাঠিয়ে হারিয়ে দিয়ে প্রাক্তন সভাপতি আর প্রাক্তন সাংসদ করে দিয়েছে, তাদের ওপরে ফোকাস করুন। মমতা ব্যানার্জি অনেক বড় সাবজেক্ট, না বললেও হবে। আর মমতা ব্যানার্জি যে 10 লক্ষ টাকার ক্ষতিপূরণ দিয়েছে, দিলীপ ঘোষকে বলবো একটু পড়াশুনো করে নেবেন। সেটা কেন্দ্র সরকারেরই নিদান, যে কোথাও যদি কোনো রকমভাবে ধর্ষণ বা খুনে কারুর যদি মৃত্যু হয়, তাহলে কেন্দ্রের সরকারের নিয়ম অনুযায়ী ম্যাক্সিমাম 10 লক্ষ টাকা অবধি দিতে পারে সরকার। শুধু একবারই, ভারতবর্ষে একবারই
দিল্লির সরকার এই রুলের একটা করিজেন্ডাম বার করে নির্ভয়ার পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছিল। সেটা একবারই হয়েছিল ভারতবর্ষের বুকে। বাকি কেন্দ্র সরকারের অনুযায়ী ধর্ষণ বা খুনে যদি কারোর অস্বাভাবিক মৃত্যু হয় তাহলে সরকার 10 লক্ষ টাকা অবধি ক্ষতিপূরণ দিতে পারে। এটা কেন্দ্র সরকারের নিয়ম। আপনারা তো পড়াশোনাটা বেশি করেননি, তাই একটু পড়াশোনাটা করে দেখে নেবেন। মুখ্যমন্ত্রী বলছেন মুর্শিদাবাদে নাকি বিএসএফ এর মদতে বহিরাগতরা ঢুকিয়ে মুর্শিদাবাদে অশান্তি করা হচ্ছে, সেই বিষয়ে কি বলবেন? একদম তো ঠিক কথা। আর মুখ্যমন্ত্রী যখন এই বক্তব্য রাখছিলেন তিনি একটা এএনআই এর টুইট কোট করে বলেছেন। আর সেই এএনআই হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে বড় ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি। যে এএনআই এর এডিটর পিতা প্রকাশ, যাকে সবসময় দেখা যায় প্রধানমন্ত্রীর আশেপাশে, স্বরাষ্ট্রমন্ত্রীর আশেপাশে, সেই এএনআই একটা টুইটে বলেছিলেন যে বিএসএফ যে গোপন রিপোর্ট জমা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকে, সেখানে বিএসএফ বলেছে, রাজ্য সরকারের পুলিশ নয়, বিএসএফ বলেছে বাংলাদেশ থেকে জামাতি উগ্র মৌলবাদী জঙ্গিরা ঢুকে এই ঘটনা ঘটিয়েছে মুর্শিদাবাদে। তো যদি বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের সীমান্ত, ভারত আর বাংলাদেশের সীমান্ত রক্ষা করে বিএসএফ অমিত শাহ এবং স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে, যদি বিএসএফের রিপোর্ট অনুযায়ী জামাতি উগ্র মৌলবাদী জঙ্গিরা ঢুকে মুর্শিদাবাদে দাঙ্গা লাগায়, তাহলে এটাই তো বিএসএফ এবং অমিত শাহর অপদার্থতার প্রমাণ হচ্ছে। তাহলে তো অবিলম্বে শুভেন্দু আর সুকান্তর স্লোগান দেওয়া উচিত, দাবি 1 দফা 1, অপদার্থ অমিত শাহর পদত্যাগ। আগে সেটা হোক। বিএসএফকে সুরক্ষা দিতে হবে বর্ডারে, বাকিটা আমরা বুঝে নেব। এবার বিএসএফ যদি জঙ্গিদের ঢোকায় অমিত শাহর কথায়, আর বিএসএফ যদি আগুন লাগানোর পর জঙ্গিদের সেফ প্যাসেজ দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেয়, তাহলে তো বিএসএফের ওপর প্রশ্ন হবে। আর শুধু প্রশ্নই হবে না, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তদন্ত হবে, আর তদন্তে খুঁজে বার করে আমরা যা পদক্ষেপ নেব আইনিভাবে। কাণ্ডে পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপিকে সংসদে তলব করার জন্য স্টাডিং কমিটির কাছে আর্জি জানিয়েছেন সৌমিত্র খাঁ, সেই বিষয়ে কি বলবেন? আর্জি জানাতেই পারে। দেখুন, কেউ যদি আর্জি জানায় সেটা তো আমরা আটকাতে পারি না। সৌমিত্র খাঁর ব্যাপারটা হচ্ছে, ওর নামটা যখনই উঠে আসে তখন আমি কনফিউজড হয়ে যাই। কারণ লেজ পটেটো চিপস আছে না, মার্কেটে বিক্রি হয়, লেজের চিপসের প্যাকেটের অত রং নেই সৌমিত্রর গায়ে যতগুলো রং লেগে আছে। বামফ্রন্ট, তারপর কংগ্রেস, তারপর তৃণমূল কংগ্রেস, তারপর বিজেপি। আগামী বিধানসভায় কোন দলে থাকবে ও নিজেই জানে না। তাই ও যা প্রাণ চায়, যতবার প্রাণ চায় ও আর্জি করতে থাকুক, যা হবে আইনগতভাবে হবে।